আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি সুস্মিতা চৌধুরী। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। মার্কিন অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক, মেইনে আইস অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ান যুবক। এআই ব্যবহার করে মেডিকেয়ারে বিলিয়ন ডলারের জালিয়াতি, বিপাকে মার্কিন স্বাস্থ্য খাত। নিউ ইয়র্ক সহ উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়ানোর আশঙ্কা। এবং লেটুস থেকে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা, যুক্তরাষ্ট্রে আক্রান্ত 3000, মিশিগানে জরুরি সতর্কতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান যত জোরদার হচ্ছে ততই বাড়ছে বিতর্ক আর প্রাণহানির ঘটনা। এবার মেইন অঙ্গরাজ্যে আইসের গুলিতে নিহত হয়েছেন 26 বছর বয়সী এক কলম্বিয়ান যুবক। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন অধিকার কর্মীরা। বিস্তারিত আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে অভিবাসন অভিযান চলাকালে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের গুলিতে 26 বছর বয়সী এক কলম্বিয়ান যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপকূলীয় শহর বিডেফোর্ড এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে দেশ জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির দাবি, চূড়ান্ত বহিষ্কার আদেশপ্রাপ্ত এক অভিবাসীর সর্বশেষ পরিচিত ঠিকানায় নজরদারি চালাচ্ছিলেন আইস কর্মকর্তারা। এ সময় একটি গাড়ি থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। জননিরাপত্তার আশঙ্কায় এক কর্মকর্তা গুলি চালান বলে দাবি করেছে সংস্থাটি। তবে নিহত ব্যক্তি কিভাবে জননিরাপত্তার জন্য হুমকি ছিলেন সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। পরে জানা যায়, নিহত ব্যক্তি নজরদারির মূল লক্ষ্যও ছিল না। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দাবি, নিহত যুবক বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি এবং সোশ্যাল সিকিউরিটির নম্বরধারী ছিলেন। তারা ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল বাউচার জানান, তিনি একটি এসইউভিকে ছোট একটি গাড়িকে ধাক্কা দিতে দেখেন। পরে আইসের এক কর্মকর্তা আহত চালককে গাড়ি থেকে বের করেন। বাউচারের ভাষ্য, আহত যুবক তখন বলছিলেন, আমি তো থামার চেষ্টা করেছিলাম। ঘটনার প্রতিবাদে বিডেফোর্ডে প্রায় 200 মানুষ বিক্ষোভ করেন। তারা আইসের বিরুদ্ধে স্লোগান দেন এবং কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কঠোর অভিবাসন অভিযান শুরুর পর 2025 সালের জানুয়ারি থেকে আইস অভিযানে গুলিতে নিহতের সংখ্যা অন্তত 7 জনে পৌঁছেছে। একই সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ জুড়ে আইসের অভিযানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত, বিশেষ করে মেডিকেয়ার ও মেডিকেড থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধী চক্র। তারা হ্যাকিং, এআই ভয়েস ক্লোনিং এবং ডার্ক ওয়েবে ডেটা বিক্রির মাধ্যমে ভুয়া বিল তৈরি করেছে। এই হাইটেক জালিয়াতি ঠেকাতে হিমশিম খাচ্ছে মার্কিন সরকার, যা স্বাস্থ্য খাতের জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য সেবা কর্মসূচি মেডিকেয়ার ও মেডিকেইডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নজিরবিহীন জালিয়াতি চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ চক্র। এতে প্রতি বছর করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে বলে উঠে এসেছে এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী হ্যাকাররা লাখো রোগীর ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করেছে। এরপর সেই তথ্য ব্যবহার করে ভুয়া চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য সেবার নামে মেডিকেয়ারে বিল জমা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা এখন এআই ভিত্তিক ভয়েস বট ব্যবহার করে প্রবীণদের ফোন করে নিজেদের স্বাস্থ্যকর্মী পরিচয় দিচ্ছে। এমনকি বীমা কোম্পানির সন্দেহ এড়াতে আমেরিকান প্রবীণদের কণ্ঠস্বরও নকল করা হচ্ছে। সাম্প্রতিক একাধিক মামলায় রাশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাজাখস্তান ও মধ্যপ্রাচ্য ভিত্তিক অপরাধ চক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এর মধ্যে এক রুশ চক্র ভুয়া ক্যাথেটার সরবরাহের নামে প্রায় $10 বিলিয়ন ভুয়া বিল জমা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে ইব্রাহিম খালদুন হিলমি নামে এক অভিযুক্তের বিরুদ্ধে $3.7 বিলিয়ন মেডিকেয়ার জালিয়াতি পরিচালনার অভিযোগ রয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, জালিয়াতরা ভার্চুয়াল সার্ভার, ভুয়া কোম্পানি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার করছে। ফলে এসব অপরাধ শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে 13 লাখ মেডিকেয়ার সুবিধাভোগীকে নতুন পরিচয় নম্বর দেয়া হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের জন্য সুখবর। জুলাই মাসের দ্বিতীয় দফার পেমেন্ট বিতরণ শুরু হচ্ছে আগামীকাল 15 জুলাই বুধবার। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই অর্থ ছাড় করবে। এসএস এর নিয়ম অনুযায়ী আপনার জন্ম তারিখের উপর ভিত্তি করে এই পেমেন্ট দেওয়া হবে। যাদের জন্ম মাসের 2 থেকে 11 তারিখের মধ্যে তারা আগামীকাল বুধবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের নির্ধারিত সুবিধা পাবেন। যারা এখনো কাগজের চেক গ্রহণ করেন তাদের চেকও আগামীকাল ডাকযোগে পাঠানো হবে। যাদের জন্ম 12 থেকে 20 তারিখের মধ্যে তারা পাবেন তৃতীয় বুধবার এবং 21 তারিখ বা তারপরে জন্মগ্রহণকারীরা চতুর্থ বুধবার তাদের পাওনা অর্থ গ্রহণ করবেন। তবে মনে রাখবেন, যারা 1997 সালের মে মাসের আগে থেকে সুবিধা পাচ্ছেন অথবা এসএসআই গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য নয়। তারা প্রতি মাসের 1 তারিখে এসএসআই এবং 3 তারিখে সোশ্যাল সিকিউরিটি অর্থ পান। পাওনা অর্থের পরিমাণ নির্ভর করে ব্যক্তির কর্মজীবন, আয় ও অবসরের বয়সের উপর নির্ভর করে। 2026 সালের পূর্ণ অবসরের বয়সে সর্বোচ্চ $4,152, 62 বছর বয়সে $2,969 এবং 70 বছর বয়সে সর্বোচ্চ $5,181 পর্যন্ত সুবিধা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত আর্থিক অবস্থা ও প্রয়োজন বিবেচনা করে সুবিধা গ্রহণের সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পেমেন্টের তারিখটি নিশ্চিত করতে এসএস এর অনলাইন ক্যালেন্ডার চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময়ে অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে আপনাদের পেমেন্ট পদ্ধতি যাচাই করে রাখুন। চলতি মাসের শুরুতেই তীব্র গরমে কয়েকজনের প্রাণহানির পর আবারও তাপপ্রবাহের কবলে পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ফিলাডেলফিয়া সহ বিভিন্ন এলাকায় অনুভূত তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আগের দফার তুলনায় কিছুটা কম তীব্র হলেও এই তাপপ্রবাহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আবারও আঘাত হানছে তীব্র তাপপ্রবাহ। চলতি সপ্তাহে নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে অনুভূত তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী বুধবার নিউ ইয়র্ক সিটির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 96 ডিগ্রি ফারেনহাইট। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবারও তাপমাত্রা 92 ডিগ্রির আশেপাশে থাকবে। আকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জন ফিয়েরিক জানান, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তাপমাত্রা 100 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। আর নিউ জার্সির নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়ার মতো এলাকায় প্রকৃত তাপমাত্রাই 100 ডিগ্রি স্পর্শ করতে পারে। নিউ জার্সি উপকূলের কিছু এলাকায় অনুভূত তাপমাত্রা 107 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যদিও এই তাপপ্রবাহটি মাসের শুরুর দিকের তাপপ্রবাহের তুলনায় কিছুটা কম তীব্র হবে, তবুও এটি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারা সবাইকে পর্যাপ্ত পানি পান করা, ছায়াযুক্ত স্থানে থাকা এবং সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। চলতি গ্রীষ্মে নিউ ইয়র্কের ইতিমধ্যে 9 দিন তাপমাত্রা 90 ডিগ্রির বেশি রেকর্ড হয়েছে। গত সপ্তাহের তীব্র গরমে অঙ্গরাজ্যে অন্তত 3 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমে 80 ডিগ্রির ঘরে নামতে পারে। তবে সে সময় আর্দ্রতা বাড়বে এবং বজ্র ঝড়ের সম্ভাবনাও রয়েছে। নিউ জার্সির নিরাপদ শহর হিসেবে পরিচিত মরিস টাউনে দিনের আলোতেই ঘটেছে দুঃসাহসিক ডাকাতি। মাত্র 15 সেকেন্ডে মুখোশধারী 5 জন লুট করে নিয়ে গেছে $40,000 বিলাসবহুল হ্যান্ডব্যাগ। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। কিভাবে সংঘটিত হলো এই ডাকাতি, বিস্তারিত জানাচ্ছে ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মরিস টাউনে মাত্র 15 সেকেন্ডের মধ্যে একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ ও গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী 5 জনের একটি দল দোকানে ঢুকে প্রায় $40,000 মূল্যের ব্যাগ লুট করে পালিয়ে যায়।
পুলিশ জানায় দোকানটি বন্ধ হওয়ার ঠিক আগে মুখোশ পরা ডাকাতরা হঠাৎ ভেতরে ঢুকে পড়ে। সে সময় দোকানে কর্মচারীদের পাশাপাশি কয়েকজন ক্রেতাও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান ডাকাতরা সবাইকে সরে দাঁড়াতে বলে দ্রুত ব্যাগগুলো নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক চাক জানান আগের দিন টুপি ও সানগ্লাস পরা 2 নারী দোকানে এসেছিলেন। তাদের আচরণে সন্দেহ হওয়ায় তিনি বুঝতে পারেন কেউ হয়তো দোকানটি আগে থেকেই পর্যবেক্ষণ করছে। পরদিন ওই নারীদের একজন ফিরে আসার কয়েক মিনিটের মধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। লুট হওয়া 32টি ব্যাগের মধ্যে ছিল শ্যানেল, গুচি, লুই ভুইতো এবং স্যানিলের মতো বিলাসবহুল ব্র্যান্ডের পণ্য। ঘটনার সময় দোকানের ইটালিয়ান গ্রেহাউন্ড জাতের পোষা কুকুর জিজি এক নারী ডাকাতকে ধাওয়া করে, তবে নিরাপত্তার কথা ভেবে মালিক কুকুরটিকে ফিরিয়ে আনেন। স্থানীয় বাসিন্দারা বলছেন মরিস টাউন সাধারণত নিরাপদ এলাকা হিসেবে পরিচিত, তাই এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তারা হতবাক। পুলিশ জানিয়েছে ডাকাতরা 2টি গাড়িতে করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। মিশিগানে দ্রুত ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরা সংক্রমণের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন তদন্তে বারবার লেটুসের নাম উঠে এলেও সংক্রমণের সুনির্দিষ্ট উৎস এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে 31টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই পরজীবী সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রায় 3000-এ পৌঁছেছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরা সংক্রমণের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এই পর্যন্ত তদন্তে লেটুসই সবচেয়ে বেশি সন্দেহভাজন খাদ্যপণ্য হিসেবে উঠে এসেছে। তবে ঠিক কোন ধরনের লেটুস কোন খামার বা কোন সরবরাহকারীর পণ্য সংক্রমণের জন্য দায়ী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মিশিগানের প্রধান মেডিকেল নির্বাহী ডাক্তার নাতাশা বাগদাসারিয়ান এক বিবৃতিতে বলেন, তদন্তে বারবার লেটুসের নাম উঠে এলেও অন্য কোনো খাদ্যপণ্যকে এখনই দায়মুক্ত বলা যাচ্ছে না, তাই তদন্ত অব্যাহত রয়েছে। মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে এখন পর্যন্ত শুধু মিশিগানেই 2640 জন সাইক্লোস্পোরায় আক্রান্ত হয়েছেন, আর দেশ জুড়ে আক্রান্তদের সংখ্যা প্রায় 3000-এ পৌঁছেছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তথ্য অনুযায়ী এ পর্যন্ত 31টি অঙ্গরাজ্যে এই খাদ্যবাহিত পরজীবী সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং অন্তত 86 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই রোগে প্রথম জ্বরের মতো ক্লান্তি, শরীরে ব্যথা এবং দুর্বলতা দেখা দিতে পারে। পরে তীব্র পাতলা পায়খানা, পেটে খিঁচুনি, বমি ভাব এবং অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দেয়। সময় মতো চিকিৎসা না নিলে পানিশূন্যতা মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে পর্যাপ্ত তরল গ্রহণ এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব। এই পরিস্থিতিতে মিশিগানের স্বাস্থ্য বিভাগ আপাতত প্যাকেটজাত সালাদ না খাওয়ার পরামর্শ দিয়েছে। পরিবর্তে আস্ত লেটুস কিনে ভালোভাবে ধুয়ে বাইরের পাতাগুলো ফেলে দিতে এবং সম্ভব হলে সবজি রান্না করে খাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিশিগানের একটি জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যালে পোর্টেবল টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে FBI। প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে শিশুটি জীবিত অবস্থায় জন্মেছিল। এখন দায়ীদের শনাক্ত করতে তথ্যদাতার জন্য ঘোষণা করা হয়েছে $15,000 পুরস্কার। বিস্তারিত নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে। মিশিগানের জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল ইলেকট্রিক ফরেস্টের ক্যাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হওয়া এক নবজাতকের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনে এবার সক্রিয় হয়েছে FBI। ঘটনার দায়ীদের শনাক্তকরণ, গ্রেফতার ও দোষী সাব্যস্ত করার জন্য $15,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত 28শে জুন রথবাড়ির ডাবল জেজে র্যাঞ্চে আয়োজিত এই উৎসবে রক্ষণাবেক্ষণকারী এক কর্মীর নজরে আসে পোর্টেবল টয়লেটে রাখা নবজাতকের মৃতদেহটি। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে যে শিশুটি জন্মের সময় জীবিত এবং শারীরিকভাবে সুস্থ ছিল। এই মর্মান্তিক মৃত্যু পুরো উৎসবে শোকের ছায়া ফেলে। মিশিগান স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে এবং FBI এর ডেট্রয়েট ফিল্ড অফিস তাদের সার্বিক সহযোগিতা প্রদান করছে।
তদন্তে শুরুতে পুলিশ মস্কেগনের এক নারীকে জিজ্ঞাসাবাদ করেছিল, তবে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করায় তাকে বর্তমানে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পুলিশ বলছে উৎসবে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং অনেকেই এই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন, কিন্তু হয়তো লোকলজ্জা বা অন্য কোনো ভয়ে তা প্রকাশ করতে চাচ্ছেন না। কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী যে চলমান ফরেনসিক সায়েন্স এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে তারা খুব দ্রুতই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হবে। মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যারা কোনো তথ্য জানেন কিন্তু ইতস্তত বোধ করছেন তাদের এগিয়ে আসা এখন জরুরি। অপরাধীকে ধরতে এবং বিচার নিশ্চিত করতে এই পুরস্কার বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে তবে 1855 MICHTIP নম্বরে ফোন করতে পারেন অথবা অনলাইনে tips.fbi.gov ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এছাড়া স্থানীয় FBI অফিস এবং নিকটস্থ মার্কিন দূতাবাসেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। সিলেট নগরের অন্যতম দর্শনীয় স্থান কিন ব্রিজ। প্রতিদিন সন্ধ্যা নামতেই এখানে ভিড় করেন শত শত দর্শনার্থী, কিন্তু সৌন্দর্য উপভোগ করতে এসে এখন অনেকেই পড়ছেন ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, কিন ব্রিজের নিচের সড়কের দুই পাশ জুড়ে ট্রাক পার্কিং করায় পুরো এলাকাটি যেন ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চলাচল। বাহাদুর আহমেদের ক্যামেরায় ও লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সন্ধ্যা নামলেই প্রাণ ফিরে পায় সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এলাকা। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরাও ভিড় করেন সুরমা নদীর পাড়ে। কিন্তু সেই আনন্দঘন পরিবেশে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে রাখা ট্রাক। না, ওই ব্যাপারে আমি আর কি বলবো, আমরাও তো আসছি ছবি ওঠানোর জন্য, আমরাও এসে বিরক্ত ফিল করছি। যেখানে আমি ছবি উঠালাম, আমার কলিগ ছবি উঠিয়ে দিল, তো পেছনে অবজেক্টিভ একটা ট্রাক, যার কারণে ট্রাকটা খুবই বেশি দেখাচ্ছিল এবং আমাদের ছবিগুলো ভালো আসছিল না। সুতরাং আপনারাও দেখতে পাচ্ছিলেন কতক্ষণ ধরে ছবি উঠাচ্ছে, কিন্তু আমরা ছবি চেঞ্জ করছি, আবার উঠাচ্ছি। তবে এগুলো যদি না থাকে তাহলে আশা করি যে সবাই ছবি উঠে একটু তৃপ্তি পাবে আর কি। সরেজমিনে দেখা গেছে কিন ব্রিজের নিচের সড়কের দুই পাশ জুড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। অনেকটা ট্রাক স্ট্যান্ডের চিত্র ফুটে উঠেছে পুরো এলাকায়। আমরা যখন সিলেট কল্পনা করি, চোখ বন্ধ করে যখন সিলেট কল্পনা করি, তখন দুই তিনটা জিনিস চোখের মধ্যে আসে, মনের মধ্যে আসে। এগুলো হচ্ছে কি আলী আমজাদের ঘড়ি, কিন ব্রিজ এবং চা বাগান। কিন্তু আলী আমজাদের ঘড়ি এবং কিন ব্রিজ কিন্তু একই জায়গায়। আমরা যখন এখানে আসি, কখনো আমরা অনেক সন্ধ্যার পর এখানে চা খেতে আসি, অনেক সময় বিকালে অনেক পর্যটক আসে, এসে কিন্তু এখানে একটা ছবি কেউ তুলতে পারে না। শুধু ছবি তোলা না, এখানে যে একটা সৌন্দর্য, সিলেটের যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা কিন্তু একদম ধুলোয় মিশে গেছে এই অবৈধ ট্রাকের কারণে। একদম কালীঘাট থেকে দেখেন একদম থানার সামনা পর্যন্ত পুরোটা জায়গা ট্রাক এবং বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করে রাখা। এটা অত্যন্ত বিরক্তিকর। আমরা এর থেকে পরিত্রাণ চাই। এই সড়ক দিয়েই যাতায়াত হয় নগরের ব্যস্ততম পাইকারি বাজার, কালীঘাট, মহাজনপট্টি, লাল দিঘির পাড় ও হকার মার্কেটের ব্যবসায়ীদের। ফলে মালামাল পরিবহনের সময়ও বাড়ছে, ভোগান্তি। ঐতিহ্য চত্বর এই জন্য আমরা এছাড়া ডাকতেছি যে এখানে অনেকগুলো ঐতিহ্যের বিষয় আমাদের আছে এই জায়গাটাতে, এবং এইটা হইলো সিলেটের আইকনিক প্লেস। যেমনটা আমরা যে স্ট্যাচু অফ লিবার্টি দেখি নিউ ইয়র্কে আছে, তারপরে সে ইংল্যান্ডে লন্ডন টাওয়ার আছে, প্যারিসে আইফেল টাওয়ার আছে, বুর্জ আল খলিফা আছে দুবাইয়ে। এরকম আমাদের ঐতিহ্য হলো আমাদের এই আলী আমজাদের গড়ি, কিন ব্রিজ, সারদা হলার চান্ডিঘাট। এইটাকে নিয়ে আমাদের ঐতিহ্য চত্বর। এই ঐতিহ্য চত্বরটা সিলেটবাসীর প্রাণের দাবি, এইটারে সুন্দর করে সাজানো হইতো পর্যটক হলোর সুবিধার লাগে। এখানে যে এখন ওই যে ট্রাক লরি এগুলার যে গেঞ্জাম হয়েছে, এখানে যে জ্যাম হয়ে আছে বা এখানে স্ট্যান্ড বানাইয়া দেওয়া আছে। তো আমরা সারা সিলেটবাসীর প্রাণের দাবি হইলো এই জায়গাতে এখানে কোনো স্ট্যান্ড থাকতো না, ট্রাক লরির স্ট্যান্ডটা। আর মানে অসামাজিক লোকজনের এখানে আস্তানা হইতো না। কিন ব্রিজ এলাকার অল্প দূরত্বের মধ্যেই রয়েছে ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি, সারদা হল, সার্কিট হাউস, কোতোয়ালি থানা এবং বন বিভাগের কার্যালয়। অন্যদিকে সড়কের অপর পাশে রাখা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন যানবাহন ও টাউন বাস। এতে যান চলাচল আরও ব্যাহত হচ্ছে। আইকনিক প্লেস যেটা বলছেন আলী আমজাদের ঘড়ি এবং সিঁড়ি বা কিন ব্রিজ, আমরা চিন্তা ভাবনা করছি ওই জায়গায় একটা পুলিশ ক্যাম্প করতে, যাতে ওই সার্কিট হাউসের গেটের পূব পার্শ্ব থেকে শুরু করে
এই এরিয়াটা যেটা এইখানে কোনো যাতে পার্কিং না হয়। আমি ইতিপূর্বে পুলিশ কমিশনার ওদের সাথে আলাপ করেছি যে অন্তত কিছু পুলিশ এইখানে 24 আওয়ার যাতে ডিউটি করে, সেই উদ্যোগ নিতেছি। সেটা অবশ্য আমিও এদিকে চলাচলে প্রায়শই দেখি যে এখানে গাড়ি দাঁড়ায় থাকে, যেটা সৌন্দর্য হানি হয়। তো আশা রাখি এই জায়গাকে আমরা যেভাবে সুন্দর করেছি এইভাবে সুন্দর থাকে, সেই পদক্ষেপ আমরা দেব। স্থানীয়দের দাবি, কিন ব্রিজের সৌন্দর্য ও যান চলাচল স্বাভাবিক রাখতে অবিলম্বে সড়ক দখলমুক্ত করা এবং বিকল্প ট্রাক স্ট্যান্ডের ব্যবস্থা করা হোক। সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও পর্যটন কেন্দ্রিক এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অনিয়ন্ত্রিত ট্রাক পার্কিং। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনভোগান্তি ও যানজট আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুস্মিতা চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।